দেশভাবনা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আর স্বাগত জানাচ্ছি এমন একজন মানুষকে, যিনি মূলত বিজ্ঞানের মানুষ, কিন্তু এমন কিছু বিষয় নিয়ে গবেষণা করেছেন যেগুলো নিঃসন্দেহে কালোজয়ী হয়ে উঠতে পারে। তার মধ্যে আমরা যে বিষয়ে যাব বা যার সম্পর্কে কথা বলব, সেটা ক্রমশ প্রকাশ্য। প্রথমে আপনাদের স্বাগত, শ্যামল চক্রবর্তী। কথা ছিল রাজপরিবারে রাজসিংহাসনে বসার। সেখান থেকে তিনি রাজসিংহাসনে না বসে মানুষের মনের রাজা হয়ে গেলেন। শচীনদেব বর্মন সম্পর্কে আপনার গবেষণা জানতে চাইছি। ভাটিগাঙ্গাবাইয়া বেরিয়েছিল 2001 সালে। তো সেই সময় আপনার সেই বইটি, তারপরে বেশ কিছু সংস্করণ হয়েছে, একাধিক সংস্করণ হয়েছে। সেই ভাটিগাং বাইয়ার পথ ধরেই আজকের আমাদের কথাবার্তা হবে শচীনদেব বর্মন সম্পর্কে। প্রথমেই একটু বলবো যে কতটা প্রাসঙ্গিক। প্রথমে প্রাথমিকভাবে একটা দুটো কথা বলে দিচ্ছি যে আমি তো গানের বেশ কয়েকজন মানুষকে নিয়ে কাজ করেছি। পল্লব সেন দিয়ে শুরু করেছিলাম, তারপরে আব্বাস রফি রানা, তারপরে শচীনদেব বর্মন, তারপরে প্রতিমা বড়ুয়া, তারপরে দেবব্রত বিশ্বাস, এবং এখন আমি কাজ করছি ভূপেন হাজারিকা। এখন এই যে মানুষগুলোকে আমি বেঁচেছি তার একটাই হচ্ছে আমার কারণ, যে তারা যে নিছক বড় সঙ্গীত শিল্পী ছিলেন তা কিন্তু না। তাদের যে বোধ, তাদের যে আদর্শ, তাদের যে মূল্যবোধ, এইগুলো আমাকে খুব গভীরভাবে তাদের প্রতি আগ্রহান্বিত করে তুলেছে। এবং আমি যেহেতু ত্রিপুরার ছেলে বলতে পারি, শচীনদেব বর্মনের প্রতি এবং চিত্রকর ধীরেন কৃষ্ণদেব বর্মন, সেটাও জানেন, তাদের প্রতি আমার একটা বাড়তি আগ্রহ ছিল। এবং যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, আসলে যার রক্তমজ্জায় শিল্প থাকে, সঙ্গীত থাকে, চিত্রকর মানুষ যারা থাকেন, যারা অভিনেতা, তাদের অনেক সময় প্রেক্ষাপটে কী অর্থনৈতিক সচ্ছলতা আছে এবং অর্থনৈতিক সচ্ছলতা না থাকলে তারা লড়াই করে। আবার অনেকে আছে যাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে, তাকে তুচ্ছ করে তারা সঙ্গীতের জীবনে নিজেদেরকে জড়িয়ে রাখে। শচীনদেব বর্মনেরও তাই হয়েছে। এটা ঠিক যে তার বাবা নবদ্বীপচন্দ্র দেব বর্মন, তিনিও অত্যন্ত সংস্কৃতিবান মানুষ ছিলেন এবং ত্রিপুরার রাজ পরিবারে সেই আলোচনাটায় আমরা যাচ্ছি না। যে ধরনের স্বীকৃতি নবদ্বীপচন্দ্র দেব বর্মনের পাওয়া উচিত ছিল সেটা তিনি পাননি সেই সময়, কিন্তু তাতে তিনি আশাহত হয়ে অন্য রকমের কোনো পথে চলে গেছেন তা তো নয়। কীরকম মানুষ ছিলেন আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে বুঝবে। তাকে যখন শচীন কর্তাকে যখন উমাকান্ত একাডেমিতে ভর্তি করা হলো, একদিন দেখছেন নবদ্বীপচন্দ্র যে দুটো ছেলে একই রকমের অপরাধ করেছে। একটি তার ছেলে, আরেকজন স্কুলে পড়া তার বন্ধু। কিন্তু মাস্টারমশাই যেই ছেলেটি সাধারণ ছেলে, তাকে যা শাস্তি দিচ্ছে, শচীনদেব বর্মনকে তুলনায় খুব কম শাস্তি দিয়েছে। এটা বাবার ভেতরে খুব একটা প্রতিক্রিয়া হয় এবং মাস্টারমশাইকে গিয়ে বলেন যে আপনার এখানে যদি আমি ছেলেকে পড়াতে রাখি, আমি তো দেখছি তো যথাযথ শাসন পাবে না, মানুষ। এবং তারপরে কুমিল্লা চলে যায়, ইউসুফ স্কুলে ইত্যাদি ভিক্টোরিয়া কলেজে। দ্বিতীয় যে কথাটা বলবো সেটা শচীনদেব বর্মনের নিজের লেখা সরগমের নিখাদে শুরু করেছে। যদিও বইটা আরও বেশি বড় হলে আমরা খুশি হতাম, প্রত্যাশা ছিল, ওই শৈশব থেকেই তার লোকগানের প্রতি একটা, যেমন আমাদের আসামের গোয়ালপাড়িয়া, সেটাও তো রাজবাড়ির ছেলে, প্রমথেশ বড়ুয়ার ছোট ভাইয়ের বোন হচ্ছেন প্রতিমা। আমি সেই মাটিয়াবাগ প্যালেসে গিয়ে থেকেছি, তাদের ছোট দেখেও এসেছি। তারা
তাদের পরিবারেও আমরা দেখেছি এবং সচিন কর্তারও ছোটোবেলায় যেসব মানুষ তার বাড়িতে কাজ করতেন তাদের মধ্যে কেউ কেউ ছিলেন তারা তাকে গান শুনতেন এবং সেই থেকে সচিনের গানের প্রতি একটা অসম্ভব ভালোবাসা। আরেকটা কথা বলবো যে তিনি কলকাতায় যখন এলেন আইন নিয়ে পড়বার চেষ্টা করলেন, সেটা তো তার হবার নয়, কারণ তিনি এর জন্য তো পৃথিবীতে আসেননি। তিনি তারপরে যখন নিজের গানের তালিম দিচ্ছেন তাকে প্রচুর লড়াই করতে হচ্ছে, সংগ্রাম। আমি এই লড়াইটার কথাই বলছি। ভারতবর্ষের একদম কোণে, উত্তর পূর্ব ভারতের একদম এক্সট্রিম জায়গা ত্রিপুরা, সেইখান থেকে কলকাতা হয়ে বোম্বাই, এই যে যাত্রাপথ এবং ভারতীয় সঙ্গীত সাম্রাজ্যের প্রায় রাজা হয়ে বসে যাওয়া, এই লড়াইটা, এই পথটা, এটাই আমি বলছি। কলকাতাতে যেটা হয়েছে, ওনার তখন উনি একটা সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন, তার নাম ভারতীয় গণনাট্য সমিতি, আইপিটি। অনেকে জানেন না যে আইপিটি এর যে লোকগান শাখা ছিল তার সভাপতি ছিলেন শচীন দেববর্মন। তার ফলে হতো কি, এই বিএন সরকার কি নিউ থিয়েটার্স, আমি নিউ থিয়েটার্সের নামটা বলছি কারণ সব থেকে বেশি পেশাদারিত্ব এদের ছিল চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে, বিএন সরকার এবং তারপরে তার ছেলে। সেইখানে কিন্তু সঙ্গীতকার হিসেবে তার যতটা সমাদর থাকা উচিত ছিল, তাকে যতটা আমন্ত্রণ জানানো উচিত ছিল, তিনি কিন্তু সেটা পাননি। এবং পাননি বলেই তার কিন্তু বোম্বেতে যাওয়ার ইচ্ছে ছিল না। আপনি স্বর্গমের নিখাত করলেও দেখবেন, তার অন্যান্য কথাবার্তা দেখবেন। কিন্তু এরকম এইখানে একটা অবহেলার ফলে তিনি বোম্বেতে ডাক পেলেন, হেমন্ত মুখোপাধ্যায়ও তাকে সহযোগিতা করলেন। এবং যেটা আপনি সঙ্গীতের রাজা বলছেন, আমি আপনার কথা শুনে সুর মিলিয়ে বলি, আমরা বিজ্ঞানের ছাত্ররা বলি যে কোনো একটা কর্মের যদি লেখচিত্র আঁকা হয়, তাহলে সেটা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে লেখচিত্রটা ক্রমাগত উপরে উঠতে থাকে। শচীন দেববর্মন ছিলেন এরকম সঙ্গীত পরিচালক। বোম্বেতে তার সেই সঙ্গীত পরিচালনার লেখচিত্র কখনো নিচের দিকে নামে। তিনি দুটো জিনিস রক্ষা করে চলেছে। একটা হয়তো আপনি নিশ্চয়ই জানেন যে শচীন দেববর্মন যে হিন্দি চলচ্চিত্রে তার যে গানগুলো সবকটাই কিন্তু নেপথ্য সঙ্গীত, মানে কোনো অভিনেতা তাকে কিন্তু তিনি মানে যাকে ইংরেজিতে বলি লিড দেয়া, সেটা কিন্তু উনি দিতে যাই হোক তার কোনো রাজি হননি এবং কাউকে দেয়। কিন্তু সঙ্গীত যখন পরিচালনা করেছেন একের পর এক ছবিতে, তিনি তো অসাধারণ কাজ। এবং এই কাজের ভিত্তি হচ্ছে লোকগানের তার শিক্ষা, লোকগানের প্রতি তার যে সম্পদ যেভাবে তিনি আহরণ করেছেন শৈশব থেকে, সেইটাও তাকে সঙ্গীত রচনায়, সঙ্গীতের সুরদানে গভীরভাবে সহায়তা করেছে। তার জীবনসঙ্গিনী মীরা দেববর্মনের সহযোগিতাও তিনি পেয়েছেন গভীরভাবে। আমার সঙ্গে কথা হচ্ছিল, মানে অধ্যাপক অমর্ত্য সেনের মা অমিতা সেন শান্তিনিকেতন তখন লিখেছে, আমি তাকে একটা বই দিতে এই জন্যে গেছিলাম যে শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মন মারা যাবার পরে অমিতা সেন একটা চিঠি লিখেছিলেন মীরা দেববর্মন, এটা শান্তিনিকেতনের বোলপুরের একটা লিটল ম্যাগাজিনে সেই চিঠিটা প্রকাশিত হয়েছিল এবং আমার বইয়ে আমি সেটা প্রকাশও করেছি। এই বইটা দিতে গেছিলাম। মীরা দেববর্মনকে নাচ শেখাতেন অমিতা সেন এবং তার কাছেও আমি তাদের এই যে সাংগীতিক ভবনটা, এই যে দুজনে যেভাবে গড়ে উঠেছে, সেটা তার কাছেও আমি জানতে পেরেছি।